শুরু হচ্ছে অষ্টম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা 2012 সালের এই প্রশ্নটি স্কুল পর্যায়ের। সো প্রশ্ন সমাধান হবে ইংরেজি অংশের এই স্কুল পর্যায়ের প্রশ্ন। আমরা আজকে সমাধান করব হচ্ছে মোট 25টি ইংলিশ অংশের কোশ্চেন। ঠিক আছে, এইটা হচ্ছে শুধু স্কুল পর্যায়ে, স্কুল পর্যায়ে। ওকে, তো চলুন আমরা চলে যাই আজকের আলোচনার প্রথম প্রশ্নে। 1 নম্বর প্রশ্ন। সো আমরা যেহেতু বলছি এইটা হচ্ছে আমাদের অ্যানালাইসিস সংক্রান্ত ক্লাস, এই জন্য প্রত্যেকটা প্রশ্নের বিশ্লেষণ করে করে পড়ার চেষ্টা করব। 1 নম্বর বলেছে সূর্য উঠেছে। সো এটাকে আমরা কিভাবে ইংলিশ করতে পারি? আবারও দেখেন, আমরা আগের নিবন্ধনে অর্থাৎ সপ্তম শিক্ষক নিবন্ধন প্রশ্নে দেখেছিলাম যে একইভাবে প্রচুর সংখ্যক প্রশ্ন ছিল ট্রান্সলেশন এবং ট্রান্সফরমেশন থেকে। ঠিক এখানেও এমনটা লক্ষ্য করা যাচ্ছে। দেখেন, সূর্য উঠেছে, প্রথমটাই হচ্ছে ট্রান্সলেশন রিলেটেড কোশ্চেন। সূর্য উঠেছে, এটা একটা ট্রান্সলেশন রিলেটেড কোশ্চেন। এখন দেখেন তো, কে উঠেছে? সূর্য উঠেছে। ঠিক আছে, এখন এই যে সূর্য শব্দটা এখানে হলো অ্যাক্টিভ সাবজেক্ট। সো বলেন এটা কি হতে পারে অ্যান্সার? দ্য সান কি হবে? হ্যাড বিন আপ, হ্যাজ বিন আপ, সান ইজ আপ, দ্য সান হ্যাজ আপ। সূর্য উঠেছে, এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে বি নাম্বার, দ্য সান ইজ আপ। দ্য সান ইজ আপ। দেখেন, এটা কিন্তু একটু কনফিউশন রিলেটেড একটা কোশ্চেন। অনেকে হয়তো এটাকে সঠিকভাবে উত্তর করতে পারবে না, অনেকে বলবে হ্যাজ আপ। না, এইটা হচ্ছে ইজ আপ। কেন ইজ আপ হবে? এই আপ শব্দটা এখানে অ্যাডভার্ব হিসাবে কাজ করছে, কিন্তু এটাকে নর্মালি আপনার ভার্ব বলতে পারবেন না, কিন্তু এটা হচ্ছে অ্যাডভার্ব হিসাবে কাজ করেছে। সূর্যটা এখন কোথায়? সূর্যটার অবস্থানটা হচ্ছে উপরে। সো এটাকে অ্যাডভার্ব হিসাবে ভার্বের সেন্সে বলা যায়, আবার এই নাউনের সেন্সে এটাকে বলা যায় অ্যাডজেটিভ, দুইভাবে বলা যায়। সো এখানে ইজ শব্দটা হচ্ছে সরাসরি ভার্ব, এই ইজের মিনিংটাই হচ্ছে উঠেছে, বা এটা এখন কোথায়? সূর্যটা এখন হচ্ছে উপরে, এর মানে হচ্ছে সূর্যটা দেখা যাচ্ছে, তার মানে সূর্যটা উঠেছে। সো এই ধরনের বাক্যগুলো কিন্তু সরাসরি আপনি বাংলা মিনিং পাবেন না, এটা একটু ইনডাইরেক্ট ওয়েতে রাখা আছে। ঠিক আছে, সাদ্দাম আছে রংপুর থেকে শুনছেন। ওকে, গুড। তাহলে এই প্রশ্নটা মনে থাকবে। তাহলে সূর্য উঠেছে, চাঁদ উঠেছে, এই ধরনের যে সেন্টেন্সগুলো আমরা এইভাবে করতে পারি। দ্য সান ইজ আপ, দ্য মুন ইজ আপ। হ্যাঁ, এইভাবে আমরা এইগুলো ট্রান্সলেশন করতে পারবো। সুন্দর একটা অনুবাদ শিখে নিলাম আমরা। যাচ্ছি পরের প্রশ্নে, 2 নম্বর। 2 নম্বর প্রশ্ন। আমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্ন সলভ করব এবং আপনারা এটা গণনা করবেন যে আসলে কয়টা আপনার হচ্ছে। ঠিক আছে, সে গতকাল বাড়ি এসেছে। ক্লাসটা একটু শেয়ার করে দিবেন সবাই, ঘাসফুল। সে গতকাল বাড়ি এসেছে, এটাও একটা ট্রান্সলেশন। তাহলে দেখেন, ট্রান্সলেশনের কোশ্চেন কিন্তু আগেরটাও ট্রান্সলেশন ছিল, এটাও একটা ট্রান্সলেশন। মোট 2টা প্রশ্ন অলরেডি পেয়ে গেলাম। সে গতকাল বাড়ি এসেছে, সে গতকাল বাড়ি এসেছে, সে গতকাল বাড়ি এসেছে। এটার অ্যান্সার কি হবে? আচ্ছা, সো আমরা যখন ট্রান্সলেশন করি তখন আমাদের ট্রান্সলেশনের 9 কোড অফ ট্রান্সলেশনে আমরা যে রুলসটা শিখিয়েছিলাম আপনাদের, সেটা হচ্ছে 9 কোড আপনাকে চিনতে হবে। সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, ম্যানার, প্লেস, টাইম, রিজন। এই হলো মোট 9 কোড। সো আপনাকে সাবজেক্ট খুঁজতে হবে। সো সে হলো সাবজেক্ট, তারপরে ফাইনাইট ভার্ব কি? এসেছে, এটা হলো ফাইনাইট ভার্ব। তারপরে হচ্ছে নন ফাইনাইট ভার্ব আছে কিনা? নাই। তারপর অবজেক্ট নাই, কমপ্লিমেন্ট নাই, ম্যানার আছে নাকি? নাই। প্লেস আছে, কোথায় এসেছিল? বাড়ি এসেছিল, এটা হলো অ্যাডভার্ব অফ প্লেস। এরপর হলো টাইম, কখন এসেছিল? সে গতকাল এসেছিল, এটা হলো অ্যাডভার্ব অফ টাইম। সো বাক্যের এলিমেন্টসগুলো কিন্তু আমরা পেলাম। এখন এই এলিমেন্টস অনুযায়ী সেন্টেন্সটাকে সাজাতে হবে, ব্যাস। সিকোয়েন্সটা হবে এই সিকোয়েন্সে, আগে সাবজেক্ট, তারপর ফাইনাইট ভার্ব, তারপরে হচ্ছে প্লেস, তারপর টাইম, ব্যাস হয়ে যাবে। তাহলে কি হলো? হি কেম হোম। হি কেম, কেন কেম? কারণ এসেছে, পাস্ট টেন্স, তাই না? আচ্ছা, এটাকে কি কেউ হ্যাজ কাম বলতে পারেন? যে হ্যাজ কাম, হ্যাজ কাম বলা যাবে না। কেন হ্যাজ কাম বলা যাবে না? কারণ এই বাক্যে আছে হচ্ছে গতকাল নামক এই যে ইয়েস্টারডে পাস্ট ইনডেফিনিট টেন্সের একটা মার্কার। দ্যাটস ওয়াই আমরা কাম ভার্বটাকে ব্যবহার করব কেম দ্বারা, কারণ এখানে টেন্স মার্কারটা কি? গতকাল, গতকাল। সো এই সময়বাচক শব্দ দেখে আমরা সেন্টেন্সটাকে পাস্ট ইনডেফিনিট করেছি। আর বাড়ি, এটা হলো অ্যাডভার্ব, হোম। সো বাড়ি যাওয়ার অর্থে সরাসরি বাড়ির সামনে কোনো প্রিপোজিশনের প্রয়োজন হয় না। সো এই 2 এর উত্তর হচ্ছে সি নাম্বার, 2 এর উত্তর সি। গুড। মানে এখানে একটাই সিস্টেম মনে রাখতে পারেন যে ইয়েস্টারডে থাকলে বাক্যটা হয় পাস্ট টেন্স। সো ইয়েস্টার আছে পাস্ট টেন্স, কিন্তু এটা পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট না, বরং পাস্ট ইনডিফিনিট। লাস্ট ডে থাকলে পাস্ট টেন্স হয়, হ্যাজ আছে, হবে না। এইখানে ইয়েস্টারডে আছে, এখানে হ্যাড বিন, পাস্ট পারফেক্ট আছে, হবে না, শুধু পাস্ট ইনডিফিনিট। 2 নাম্বার কমপ্লিট। নেক্সট। তাহলে এইখান থেকে আমরা রুলস থেকে কি শিখলাম? সেটা হচ্ছে কিভাবে আমরা ওই এসএফ এনওসি এমপিটিআর কে কাজে লাগাবো। মিম রাজি আছেন আমাদের সাথে?
আমরা প্রতিদিন রাত 10টায় এক্সপার্ট ইংলিশের সাথে ফ্রি লাইভ ক্লাস করি। আমরা কিন্তু গুরুত্বপূর্ণ সব তথ্য নিয়ে আসি। আপনারা প্রতিদিন রাত 10টার সময় হাজির থাকবেন, প্রতিদিন রাত 10টায়। 3 নাম্বার, মেয়েটিকে আমি পথের পাশে ফুল বিক্রি করতে দেখেছিলাম। আবারও একটা সুন্দর ট্রান্সলেশন আসছে। আমরা যদি 9 কোডটাকে খেয়াল করি, সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, ম্যানার, প্লেস, টাইম, রিজন, এইগুলো খুঁজে পেলেই আমার ট্রান্সলেশনটা কমপ্লিট হয়ে যাবে। মেয়েটিকে আমি পথের পাশে ফুল বিক্রি করতে দেখেছিলাম। দেখেন একটা জিনিস খেয়াল করব, যখন অপশন রিলেটেড ট্রান্সলেশন থাকে তখন কিন্তু আমরা মানে জটিলভাবে না চিন্তা করে 2-1টা পোরশন দেখে আমরা ইলিমিনেশন ফরম্যাট ব্যবহার করতে পারি, মানে কিছু অপশন আগে বাদ দিতে পারি। আচ্ছা, এখন এখানে ফুল বিক্রি করতে দেখেছিলাম, এটা কোন টেন্স? পাস্ট টেন্স, ফাইনাইট ভার্ব, পাস্ট টেন্স। দেখেছিলাম। মেয়েটিকে দেখেছিল কে? আমি, এটা হলো সাবজেক্ট, ঠিক আছে। কাকে দেখেছিল? মেয়েটিকে দেখেছিল, এটা হলো অবজেক্ট, ঠিক আছে। কোথায় দেখেছিল? পথের পাশে, এটা হলো অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ প্লেস। ফুল বিক্রি করতে, কি করতে দেখেছিল? ফুল বিক্রি করতে, তার মানে হচ্ছে ফুল বিক্রি করতে, এটা হলো নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্বের পুরো অংশ। এখন আমরা এটাকে যদি সাজাই, বলেন সবাই সেন্টেন্সটা কি হতে পারে? 3 নাম্বার অ্যান্সার। নার্গিস, মিম, রাজিয়া ক্লাসটা শেয়ার করবেন। যারা শেয়ার করবে এবং আমাদেরকে মেসেঞ্জারে বলবেন যে এই শীটটা চান, অর্থাৎ নিবন্ধনের এই কোশ্চেন সলিউশনটা চাচ্ছেন, অবশ্যই আপনাদেরকে পিডিএফ শীটটা দিয়ে দেবো। শেয়ার করে মেসেঞ্জারে জানাতে হবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে করতে দেখেছিলাম, দেখেছিলাম পাস্ট টেন্স, দেখেছিলাম পাস্ট টেন্স। আচ্ছা, এখন এইখানে আছে ওয়াজ সিং। একটা তথ্য যদি কারো জানা থাকে যে ওয়াজের সাথে সিং, এইটা হলো কন্টিনিউয়াস। সি ভার্বের পাস্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় না, এই জন্য এটা ভুল, বাদ দিলাম, প্রথম কথা। এরপর আসেন, আই সাবজেক্ট, স দেখেছিলাম মানে দেখলাম, একই কথা। আই স দাল গাল বালটাকে দেখলাম। অন দ্য রোড, আর এখানে আছে বিসাইড দ্য রোড। দেখেন আপনি যদি একটু একটু করে আগান, বাদ দিতে পারবেন। এখন এখানে আমরা কি বিসাইড দ্য রোড লিখবো না অন দ্য রোড লিখবো? আমরা আসলে দেখেছি কি, ওখানে বলেছে কি ফুল বিক্রি করতে দেখছে কোথায়? পথের পাশে, পথের পাশে। তো পাশে বোঝাতে কি অন ব্যবহার করা যাবে? এই জন্য আপনি প্রথমেই এই অপশনটাও বাদ দিয়ে দিতে পারতেছেন। তাহলে দেখেন কমপ্লিটলি কিন্তু আমরা সেন্টেন্সগুলোকে না জানলেও ইলিমিনেট ফরম্যাটে উত্তর করতে পারবো। আচ্ছা, তার মানে এটা বাদ গেল। এরপর এই নাম্বারটা কেন বাদ? আই হ্যাড সিন দ্য নাইস গার্ল, কোন জায়গা থেকে এরকম কথা বলা আছে? নাইস গার্লের কথা বলা আছে না শুধু মেয়েটির কথা বলা আছে? সো আমি কেন জোর করে নাইস শব্দটা আনবো? ঠিক আছে, এই যে দেখেন ট্রান্সলেশন না জানলেও আপনি যদি টিপস আর অ্যানালাইসিসটা বুঝেন, তাহলে কিন্তু এগুলো পরীক্ষার হলে উত্তর করে চলে আসতে পারবেন, কোনো সমস্যা নাই, উত্তর করে চলে আসতে পারবেন। তাহলে এটার অ্যান্সার হচ্ছে সি নাম্বার। আই স দ্য গার্ল বিসাইড দ্য রোড, আমি বালিকাটিকে দেখলাম রাস্তার পাশে। টু সেল দ্য ফ্লাওয়ার্স মানে ফুল বিক্রি করতে, এখানে একটা টু আছে কিন্তু সেটা উজ্জ্ব রাখা আছে, এখানে সেটা উজ্জ্ব রাখা আছে, বেয়ার ইনফিনিটিভ আকার আছে। ওকে, 3-এর পরে যাচ্ছি আমরা পরের প্রশ্নে। 4 নাম্বার, মোস্তারিরা 4 বোন। এই প্রশ্নটা নিয়ে অনলাইনে বেশ মারামারি আছে যে কি অ্যান্সার হবে, তাই না? আমরা এটা দেখবো আজকে। নার্গিস, যারা ক্লাস শেয়ার করবেন এই পিডিএফটা সংগ্রহ করতে পারবেন, ফ্রি পিডিএফ নিয়ে নেবেন। কোথা থেকে? মেসেঞ্জার থেকে নক দিবেন। মিম, রাজিয়া, আমরা প্রতিদিন রাত 10টায় ক্লাস নেই, আশা করি সবাই থাকবেন। মোস্তারিরা 4 বোন, মোস্তারিরা 4 বোন। আচ্ছা, আবারও ট্রান্সলেশন দেখেন, পরপর 4টা প্রশ্নই কিন্তু ট্রান্সলেশন থেকে আসছে, সো খুব গুরুত্বপূর্ণ। সবুজ, সাদিয়া 3-এর সি বলেছিলেন। সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, ম্যানার, প্লেস, টাইম, রিজন খুঁজবো। সাবজেক্টকে মোস্তারিরা, ব্যাস সাবজেক্ট পেয়ে গেলেন। 4 বোন, এইটা হচ্ছে আপনার অবজেক্ট, অবজেক্ট পেয়ে গেলেন, কিন্তু এই বাক্যে আর কোনো কিছু নাই। এখন সাবজেক্ট আর অবজেক্টে গিয়ে যদি চিন্তা করেন, তাহলে দেখেন মাঝখানে আপনার ভার্ব নাই। এখন ভার্ব কিভাবে সৃষ্টি করবেন? এইখানে মোস্তারিরা 4 বোন, এখানে হওয়া অর্থে বা আছে অর্থে এরকম আপনি দিতে পারেন। 2টা অর্থ এখানে লুকায়িত আছে, একটা হচ্ছে আছে আর একটা হচ্ছে হয়, হয়। তো মোস্তারিরা হয় 4 বোন, মোস্তারিরা হয় 4 বোন। আচ্ছা, এখন দেখেন যদি আমরা হয় দেই তাহলে দিতে হবে ইজ, তাই না? কিন্তু এখানে এই ধরনের সেন্টেন্সে ইজ ব্যবহার করা যাবে না। এখন এই প্রশ্নের অ্যান্সারটা কি? বহুবার আমি এই ধরনের একটা প্রশ্ন সলভ করেছিলাম। অ্যান্সারটা হবে মোস্তারিরা 4 বোন। এটাকে 2 ভাবে উত্তর করা যায়, 2 ভাবে উত্তর করা যায়। মোস্তারি অ্যান্ড হার সিস্টার্স আর 4 ইন নাম্বার, এটা একটা অপশন। আরেকটা অপশন হচ্ছে মোস্তারি হ্যাজ 3 সিস্টার্স, মোস্তারির 3 বোন আছে।
দুটোই সঠিক, আমরা এটা অ্যান্সার করব। যদি অপশনে সি কোনোভাবে না পেতাম তাহলে আমরা এ নাম্বার নিতে পারতাম, ঠিক আছে। আর এ নাম্বারে নেওয়ার ক্ষেত্রে 4 ইন নাম্বার, এখানে এস এর কোনো প্রয়োজন ছিল না, নাম্বার মানে সংখ্যা, এখানে নাম্বার এস এর প্রয়োজন ছিল না। তো আপনি সরাসরি হয় সি নাম্বার অ্যান্সার করবেন, না হয় এ নাম্বার, তবে আমরা আগে অ্যান্সার করব হচ্ছে সি নাম্বার। মুস্তারি হ্যাজ 3 সিস্টার, মানে মুস্তারির 3 বোন আছে, এর মানে মুস্তারি সহ কয় বোন? 4 বোন। এর আগেও আমরা এই ধরনের একটা প্রশ্ন সলভ করেছিলাম। 4 নাম্বার প্রশ্ন। নেক্সট 5 নাম্বার, লক্ষ্মী আজ স্কুলে আসে নাই। আবারও ট্রান্সলেশন থেকে প্রশ্ন, প্রচুর ট্রান্সলেশন। সো ট্রান্সলেশন শেখার কোনো বিকল্প নাই। তো ট্রান্সলেশনের জন্য আপনারা জানেন যে খুব শীঘ্রই 9 কোড অফ ট্রান্সলেশন বইটা লঞ্চ হতে যাচ্ছে। 9 কোড অফ ট্রান্সলেশন, এটা সবার হাতে হাতে থাকা চাই, তাহলে ট্রান্সলেশন নিয়ে কোনো টেনশন থাকবে না। লক্ষ্মী আজ স্কুলে আসে নাই, তাহলে আমরা 9 কোড ব্যবহার করি, 9 কোড ব্যবহার করি। লক্ষ্মী স্কুলে আসে নাই, নার্গিস বলেছিলেন 4-এর সি, মনিরুজ্জামান 4-এর সি। লক্ষ্মী আজ স্কুলে আসে নাই, 5 নম্বর প্রশ্ন, লক্ষ্মী আজ স্কুলে আসে নাই, তার মানে এখানে আসে নাই এটা হলো ফাইনাইট ভার্ব, রাইট? ফাইনাইট ভার্ব, এটা ফাইনাইট ভার্ব। লক্ষ্মী এটা সাবজেক্ট, আজ এটা হলো অ্যাডভার্ব অফ টাইম, সময় দেখেই বোঝা যাচ্ছে। স্কুল এটা হলো অ্যাডভার্ব অফ প্লেস, স্থান দেখেই বোঝা যাচ্ছে। আচ্ছা, এখন আমরা এটাকে সাজিয়ে লিখতে পারি। প্রথমে সাবজেক্ট, লক্ষ্মী সব জায়গায় আছে, কোনো সমস্যা নাই। ফাইনাইট ভার্ব আসে নাই, তাহলে এই আসে নাই এর ইংলিশ কি হবে? আসে নাই, সাবজেক্টের পরে ফাইনাইট ভার্ব, আসে নাই। তো আসে নাই অর্থে আমরা ইংলিশ কোনটা ব্যবহার করতে পারি? হ্যাজ নট বিন কাম, হ্যাজ নট কাম, ডিড নট কাম, ডাজ নট কাম। আচ্ছা, আসে নাই, প্রথম কথা হলো এইটা কোন টেন্সের মধ্যে পড়ছে? আসে নাই, তার মানে এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা স্টাইলে আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্টাইল আছে। আসে নাই যার ফল এখনো বিদ্যমান আছে, কিন্তু এটা এক প্রকার অতীত টেন্সের মতোই, এক প্রকার অতীত টেন্সের মতোই, কিন্তু প্রেজেন্ট টেন্স না, এটা ভুল। লক্ষ্মী ডাজ নট কাম, এটার বাংলা হচ্ছে আসে না, তো এটা তো আমরা অ্যান্সার করতে পারি না। 5 নাম্বারটা প্রথমেই ভুল, আর সাদিয়া ভুলটাই আগে উত্তর করেছেন। আসে নাই মানে হলো আসে নাই আর আসে না, দুইটা দুই রকম কথা। আসে নাই এটা হলো প্রেজেন্ট পারফেক্ট। ও আর পাস্ট টেন্স, এই যে এইটা অনেকে চিন্তা করতে পারেন যে পাস্ট টেন্স দেওয়া যায় কিনা, না পাস্ট টেন্স দেওয়া যাবে না। কেন পাস্ট টেন্সও দিতে পারতেছেন না? এখানে আছে হলো আজ, কিন্তু এখানে আছে দ্যাট ডে, দ্যাট ডে তো নাই, আছে কি সেন্টেন্সে আছে টুডে। তো টুডে শব্দটা নর্মালি দুইটা বাক্যে ছিল, একটা এতে আর একটা সিতে, তো আপনি যদি ওই দিকেও তাকান তাও সরাসরি উত্তরটা পেয়ে যাবেন। তার মানে লক্ষ্মী হ্যাজ নট কাম মানে আসে নাই টু স্কুল টুডে, আজকে লক্ষ্মী স্কুলে আসে নাই। বোঝাতে পারছি? আসলাম মিয়া থাকবেন প্রতিদিন, আমরা কিন্তু রাত 10টার সময় আপনাদের সাথে এরকম গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে লাইভ ক্লাসে আসি এক্সপার্ট ইংলিশের পক্ষ থেকে। নিজেরা থাকবেন এবং অন্যদেরকেও প্রতিদিন রাত 10টায় ক্লাসে থাকার আহ্বান জানাবেন। 6 নাম্বার, ইটস রিয়েলি এ ভেক্সড কোশ্চেন, ইটস রিয়েলি এ ভেক্সড কোশ্চেন, ইটস রিয়েলি এ ভেক্সড। এইবার আবার দিয়েছি ইংলিশ থেকে বাংলা। এতক্ষণ আমরা 5টা ট্রান্সলেশন দেখছি, বাংলা টু ইংলিশ, আর এখন দেখতেছি হচ্ছে ই টু বি, বাংলা থেকে ইংলিশ থেকে বাংলা। ইটস এ রিয়েলি ভেক্স কোশ্চেন, এই ভেক্স মানে কি? সব জায়গাতে জাস্ট এইটা নিয়ে একটু সমস্যা করা আছে, অসহনীয় প্রশ্ন, বিরক্তিকর প্রশ্ন, আর একটা হচ্ছে বাজে প্রশ্ন। এই মিনিংটা জানলেই মোটামুটি প্রশ্নের উত্তরের কাছাকাছি চলে আসতে পারবেন। দেখেন এখানে একটা টিপস আছে এই ধরনের কোশ্চেনে, যখন নির্দিষ্ট একটা শব্দের উপরে এরকম দেখবেন যে পার্থক্য থাকে, এবং ওই শব্দটা যখন এরকম 2বার থাকবে আপনি মনে করবেন ওইটার মধ্যেই উত্তর ঘুরবে, তার মানে অ্যান্সারটা হবে এই দুইটার মধ্যে, অসহনীয় না বাজেও না, বিরক্তি বিরক্তি, এই দুটার মধ্যেই উত্তর হবে। এখন এই দুটোর মধ্যে পার্থক্য কি? বাস্তবিকই এটা প্রকৃত পক্ষে। এখন আপনারাই বলেন কি হবে? বাস্তবিকই এটি একটি বিরক্তিকর প্রশ্ন, এটা প্রকৃত পক্ষে একটি বিরক্তিকর প্রশ্ন। খুবই সহজ, 5-এর অ্যান্সারটা সি নাম্বার, সি নাম্বার। ইটস রিয়েলি আ ভেক্সড কোশ্চেন, ভেক্সড মানে আসলে কি? ভেক্সড মানে বিরক্তিকর, আর ইটস রিয়েলি মানে এটা সত্যিকারে বা এটা প্রকৃত পক্ষে একটা বিরক্তিকর প্রশ্ন। ক্লিয়ার? 6 নাম্বার। নেক্সট চলছে 8ম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসা প্রশ্নগুলোর বিশ্লেষণ। ক্লাসটা একটু শেয়ার করব, যারা শেয়ার করবেন তারা মেসেঞ্জারে নক করেন, পিডিএফটা চাবেন দিয়ে দেব। দ্য ক্লাউডস রোলড অ্যাওয়ে, দ্য ক্লাউডস মেঘ রোলড অ্যাওয়ে, বাহ কি সুন্দর কথা। হ্যাঁ, যারা অ্যান্সার করছেন না একটু রিয়াকশন দিতে হবে। দ্য ক্লাউডস রোলড অ্যাওয়ে, এটা কি হবে?
ক্লাউড কথাটার মানে হচ্ছে মেঘ, এতে কোনো সমস্যা নাই, সন্দেহ নাই। ক্লাউডস মানে হলো মেঘ। রোলড অ্যাওয়ে, মেঘ চলে গেছে, মেঘ কেটে গেছে, মেঘ উড়ে গেল, মেঘ চলে গেল। কি করবো এটা? মেঘের সাথে কোনটার সম্পর্ক? দ্য ক্লাউডস রোলড অ্যাওয়ে। রোলড অ্যাওয়ে কথাটার মানে হচ্ছে কেটে যাওয়া, মানে হচ্ছে সেটা কেটে যাওয়া বলতে কি কমে যাওয়া বা আকাশ থেকে সরে যাওয়া। সেটা অ্যান্সারটা হবে 2 নাম্বার, মেঘ কেটে গেল, মেঘ কেটে গেল। আমরা তো মেঘের ক্ষেত্রে সাধারণত উড়ে গেল ব্যবহার করতেছি না, চলে গেল ব্যবহার করি না, চলে গেছে এটাও না। এখানে রোলড অ্যাওয়ে কথাটার মানে হচ্ছে কেটে যাওয়া। আমরা সাধারণত ব্যবহার করি মেঘ কেটে গেছে। মেঘ কেটে গেছে মানে কি মেঘটা আর ওই স্থানে হবে না, ওই স্থান কেটে অন্য জায়গায় চলে যাচ্ছে, এরকম একটা বিষয় বোঝায়। তো 7-এর অ্যান্সারটা হচ্ছে বি নাম্বার। তাহলে আমরা এটা বাংলা থেকে ভবিষ্যতে আপনাদের আসতে পারে যে মেঘ কেটে গেল এর ইংলিশ কি। সো এক ঘনি পড়ে ফেলেন, মেঘ কেটে গেল এটার ইংলিশ হচ্ছে দ্য ক্লাউডস রোলড অ্যাওয়ে। দ্য ক্লাউডস রোলড অ্যাওয়ে, মেঘ কেটে গেল। ক্লিয়ার? বারবার মুখে উচ্চারণ করতে বলি, কারণ এইগুলোই আপনার আসবে পরীক্ষার হলে, দেখে একেবারে দেখবেন যে আপনার মনের মধ্যে ভালো ফিল হবে যে এক্সপার্ট ইংলিশে এগুলো পড়েছিলাম। কিন্তু সমস্যা হবে আপনি পরবর্তীতে রিভাইজ না দেওয়ার কারণে আপনার দেখবেন যে ভুল দাগায় আসছেন, তখন মনে হবে আহা কি করলাম, নাকি? সাদ্দাম, আ লিটল লার্নিং ইজ এ ল্যান্ডার্স থিং। ও, এটা তো একেবারে মুখস্থ। কিন্তু এখানে আমরা একটা প্রবাদটাকে একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। অল্পবিদ্যা ভয়ঙ্কর, এটা আমরা জানি যে অল্পবিদ্যা ভয়ঙ্কর। অ্যান্সার হচ্ছে সি নাম্বার। ঠিক আছে, এই যে এ লিটল লার্নিং, এই পুরোটা হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট, রাইট? এ লিটল লার্নিং। এখন আপনাকে যদি প্রশ্ন করে এই লার্নিং শব্দটা এই বাক্যে কি জিরান্ট নাকি পার্টিসিপল, দেখেন বিশ্লেষণটা কিভাবে আপনার পরীক্ষার হলে হেল্প করবে। এটাকে জিরান্ট নাকি পার্টিসিপল বলেন? লার্নিংটাকে এখানে জিরান্ট নাকি পার্টিসিপল? নিঃসন্দেহে জিরান্ট। কেন? কারণ ভার্বের আগে যেটা বসে সেটা হলো সাবজেক্ট, রাইট? আর সাবজেক্টের পজিশনে সাধারণত নাউন বসে, আর নাউনের কাজ করতে পারে জিরান্ট। আচ্ছা, দুই জায়গাতেই এ আছে, এ লিটল লার্নিং, এ ডেঞ্জারাস থিং, আর মাঝখানে শুধুমাত্র বিভার। সো এটাই পরীক্ষার হলে যদি এরকম থাকে এ লিটল লার্নিং ইজ ডেঞ্জারাস থিং, তাহলে কিন্তু ভুল, কারণ এখানে একটা এ লাগবে। সো বিশ্লেষণটা খুব জরুরি যে এই প্রশ্নটাতে দুইবার আর্টিকেলে আছে এ লিটল লার্নিং, এ ডেঞ্জারাস থিং, মানে এ দুইবার আছে। এটা একটু মনে রাখেন, কারণ দুইটাই আর্টিকেল দিয়ে ব্যবহার করা আছে। ক্লিয়ার? সবুজ। 8-এর অ্যান্সার সি নাম্বার, রাইট। সি নাম্বার এটা পারবেন, কিন্তু এই বিশ্লেষণটা একটু খেয়াল রাখেন। তাহলে অল্পবিদ্যা ভয়ঙ্করী, ইংলিশটা কি করব? আর লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, দুইবার আর্টিকেলে আছে, এটা খুব জরুরি কথা, মনে রাখার চেষ্টা করতে হবে। নেক্সট 9 নাম্বার, সাথী ইজ নন টু মি। অষ্টম নিবন্ধনে আসা স্কুল পর্যায়ে 2012 সালের প্রশ্ন। সাথী ইজ নন টু মি, এটারও আবার ট্রান্সলেশন চাইছে। তাহলে দেখছেন আবারও ইংলিশ টু বাংলা অনুবাদ আমাদের লাগবে। ইংলিশ টু বাংলা, এ টু বি। সাথী ইজ নন টু মি, সাথী ইজ নন টু মি, সাথী ইজ নন টু মি। এটা খুব সহজ, সাথী আমার চেনা বা সাথীকে আমি চিনি, কিভাবে বলবেন? সাথীকে আমি চিনি, সাথী আমার পরিচিত, সাথী আমার আত্মীয়, সাথী আমার চেনা, একেবারে কাছাকাছি প্রশ্ন। মানে এখন আপনারা কনফিউজ হয়ে যাবেন যে কি করব। 9 নম্বর বলেন তো না সাদিয়া, 9 নম্বরটা দেখি। 9 নম্বর প্রশ্নের অ্যান্সারটা কে কি করছেন? 9 নম্বর প্রশ্নটা, কোশ্চেন নাম্বার 9 বলছে সাথী আমার চেনা, সাথী আমার আত্মীয়, সাথী আমার পরিচিত, সাথীকে আমি চিনি। 9-এর অ্যান্সারটা হবে হচ্ছে সি নাম্বার। দেখেন কার কার হচ্ছে, সাথী আমার পরিচিত, এটাই অ্যান্সার হবে। সাথী ইজ নন টু মি মানে সাথীকে আমি চিনি। কথাটা ঘুরিয়ে বললে এরকম যে সাথীকে আমি চিনি, সাথীকে আমি চিনি, এভাবে বলা যায়। কিন্তু এখানে প্রকৃত অ্যান্সারটা হবে সাথী আমার পরিচিত। কেন এই কথাটা বলতেছি, এখন এই বিশ্লেষণটা কি? 9 নাম্বার 9 যে সি আনসার করছি, এই দুটোর মধ্যে আসলে তফাৎটা কি? তফাৎটা কি? তফাৎটা হচ্ছে, দেখেন তফাৎটা হলো এই যে সাথী ইজ নোন মানে প্যাসিভ মুড, সাথীকে এমনভাবে রাখতে হবে সে হবে প্যাসিভ মুড। প্যাসিভ মুড, প্যাসিভ মুড কি? এই যে সাথী আমার পরিচিত, তার মানে সাথী আমাকে চিনে কিংবা আমি সাথীকে চিনি, এটাও না। আপনি যদি বলেন যে আমি সাথীকে আমি চিনি, এটার ইংলিশ হচ্ছে আই নো, আমি চিনি কাকে? সাথী।
আইনো সাথী। এখন দেখেন এই যে ক্লিয়ারটা, এইখানে যখন আপনি বলতেছেন সাথীকে আমি চিনি, তখন আমি হলো সাবজেক্ট, কিন্তু এই বাক্যে কি আমি কোনোভাবে সাবজেক্টের পজিশনে আছে? নাই। এটা হলো প্যাসিভ ভয়েসে অবজেক্টের পজিশনে আছে। দ্যাটস ওয়াই এটাকে ওইভাবে বাংলা করতে হবে যে সাথী আমার পরিচিত। এইটা হলো প্যাসিভ মুডের বাংলা, এই বাক্যের একটা প্যাসিভ মুডের বাংলা, প্যাসিভ মুডের বাংলা। আর এইটা হচ্ছে, এইটাকে যদি এই সেন্টেন্সটাকে যদি ঘোরাই, মানে ঘোরালে কি হচ্ছে, আই নো সাথী, অ্যাক্টিভ সেন্স। এইটা হলো অ্যাক্টিভ বাক্যের বাংলা। তাহলে এখানেও ছোট্ট একটা সেন্টেন্স, বাট দেখেন সেখানে কিভাবে বিশ্লেষণটা আপনাকে জানতে হবে। যে হঠাৎ করে কেউ যদি অ্যাক্টিভ প্যাসিভের বিষয়টা মারপ্যাচটা না বুঝে, তাহলে এই সেন্টেন্সে অ্যান্সার করতে পারবে না, ভুল হবেই। বুঝতেছেন? সবুজ হাজং সাদিয়া আফরিন, তো নয়ের অ্যান্সারটা কেন সি হলো? কারণ বাক্যটা প্যাসিভ মুডে, বাংলাটা প্যাসিভ মুডে। এই বাক্যটা যদি অ্যাক্টিভ মুডে হতো, বাংলাটা অ্যাক্টিভ মুডে হতো। ঠিক আছে, এই ছিল এইটার বিশ্লেষণ। নেক্সট 10 নম্বর, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। এটাও সবার জন্য মুখস্থ, এটা নিয়ে আর কথা না বললেও হয়। তারপরে এখানে একটা বিশ্লেষণ আছে, গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আছে। ও এখানে সময় ও জল স্রোত, সময় ও স্রোত, সময় ও স্রোত, সময় ও জল। আচ্ছা, এখন সময় ও জল স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, সময় ও স্রোত কখনো অপেক্ষা করে না। দেখি আপনারা এটাতে কনফিউজ হয়ে যান কিনা, দেখি তো। 10 নম্বর, শেয়ার করেন, দ্রুত শেয়ার করেন। আপনাদের শেয়ারের মাধ্যমে দেখবো আপনারা যে আপনার ফ্রেন্ডস কয়টা পারে, আপনি কয়টা পারেন। আজকে কিন্তু 25টা প্রশ্নের মধ্যে প্রমাণ হয়ে যাবে যে আপনি আসলে কতটুকু প্রস্তুতি কমপ্লিট করতে পেরেছেন, বিগত সালের এই কোশ্চেনগুলোই কতটুকু বুঝেন। আমরা 25টা প্রশ্নের মাধ্যমে না হলেও 250টা প্রশ্ন সমাধানের যোগ্যতা অর্জন করব। ঠিক আছে, অন্য প্রতিষ্ঠানের মতো চাপা মারবেন না কোথাও যে 25টা প্রশ্ন সলভ করে 25 লাখ সলভ করে দেবো। ওই ধরনের ধান্দাবাজি কথার মধ্যে নাই। নর্মাল হইতে কথা বোঝার চেষ্টা করেন। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, ভালো কথা। সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। এই যে দেখেন ভুল করে ফেলছেন, আসলাম বলছেন ডি নাম্বার, দুঃখিত, আসলাম ডি হবে না। দেখছেন তো, অথচ এই প্রবাদটা সারা জীবন পড়েছি, কিন্তু সেটাই ভুল করলাম। ঠিক আছে, হ্যাঁ, হামিদুর রহমান সুন্দর একটা বাক্য লিখেছেন, অ্যাক্টিভ প্যাসিভ মাথায় রাখতে হবে। এখন আসেন কেন ডি হলো না। ডি না হওয়ার কারণ হচ্ছে বাক্যের কোথাও কি কখনো এই শব্দটার ইংলিশ আছে? কোথাও কি আছে নেভার শব্দটা? নাই তো। সো আপনি কেন এটা নেবেন? এখন আসেন, এখন যদি বলেন যে সি নাম্বার একটা প্যাচ দিয়েছে, সময় ও স্রোতের আগে যোগ করেছে জল, এই কথাটা কি উপরে আছে? হ্যাঁ, আপনি যৌক্তিকভাবে এই জল না থাকলেও আপনি আনতে পারবেন, কারণ টাইড মানেই জলস্রোত, অথবা টাইড মানে স্রোত, আর স্রোত মানে জলের স্রোত, কোনো সমস্যা নেই, সো আনতে পারবেন। কিন্তু আপনি কোন যুক্তিতে কখনো শব্দটা আনবেন? কোনো যুক্তি আছে? কোনো যুক্তি নেই। অতএব ডি নাম্বারটা এই কারণে ভুল, আর সি নাম্বারটা এখানে সঠিক। এখানে ঠিকঠাক আছে, সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, এটা আমরা মুখস্থ করেছি। কিন্তু এখানে সময় জল স্রোত লিখলেও কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। ওকে, আর বাকিগুলো সময় ও জল, জল তো জলের কথা বলে নাই, সময় ও জল না, বরং হচ্ছে টাইড মানে স্রোত। এখন আসেন পরীক্ষার হলে এই প্রশ্নটাই আমাদেরকে কোথায় ঝামেলা দিবে? ঝামেলা দিবে হচ্ছে ভাই এই যে ওয়েটে। ধরেন রাইট ফর্ম অফ ভার্বে এইখানে অনেকেই যে জিনিসটা যেটা করে, ওয়েট হবে নাকি ওয়েটস হবে, আপনাদেরকে কনফিউজ করে দেয়। কেন এখানে ওয়েটস না, কি বলতে পারবেন? রিসার্চটা খেয়াল করেন, পরীক্ষার হলে এই কোশ্চেনটাই আসবে, কিন্তু কোশ্চেনটা চেঞ্জ করবে, প্যাটার্নটা চেঞ্জ করবে, ধরনটা চেঞ্জ করবে। তখন পরে যখন প্রশ্ন আসবে এখানে ওয়েটের জায়গায় শূন্যস্থান দেবে। কেন ওয়েটস হলো না? মনে রাখেন, টাইম অ্যান্ড টাইড এই দুইটার সাথে একটা বিপরীত সম্পর্ক আছে, হচ্ছে স্লো অ্যান্ড স্টিডি। স্লো অ্যান্ড স্টিডি, স্লো অ্যান্ড স্টিডি, স্লো অ্যান্ড স্টিডি। তো স্লো অ্যান্ড স্টিডি মানে কি? ধীর স্থির। স্লো অ্যান্ড স্টিডি মানে ধীর স্থির। সো এই স্লো অ্যান্ড স্টিডির পরে উইন হয় নাকি উইন্স হয়? দেখি আপনারা কে বলতে পারেন, উইন নাকি উইন্স? স্লো অ্যান্ড স্টিডি এটার সাথে উইন নাকি উইন্স দ্য রেস? এইবার দেখেন, স্লো অ্যান্ড স্টিডি উইন অথবা উইন্স দ্য রেস, উইন্স দ্য রেস। এই যে স্লো অ্যান্ড স্টিডির বেলায় এখানে হয় উইন্স, বাট টাইম অ্যান্ড টাইডের বেলায় হয় হচ্ছে ওয়েট। এখন দেখেন আপনার ব্রেইন কোথায় কাজ করতেছে। সময় এক জিনিস, জলস্রোত এক জিনিস, দুইটাকে ভিন্ন জিনিস ধরা হয়েছে। এইখানে বোঝার আরো উপায় হচ্ছে এই অ্যান্ডের বাংলাটার জন্য এখানে ও কথাটা আছে। অ্যান্ডের বাংলার জন্য কি আছে বলেন? কি আছে বলেন? ও কথাটা আছে।
কিন্তু এইখানে স্লো অ্যান্ড স্টেডি এইটার বাংলা, এই অ্যান্ডের কোনো বাংলা নাই, অ্যান্ডের বাংলা নাই, বাংলাটা হচ্ছে এরকম ধীর স্থির। ধীর স্থির মানুষই সফল হয়, তাই না? এইখানে কিন্তু স্লো অ্যান্ড স্টেডি, এইখানে অ্যান্ডের মিনিং নাই, অ্যান্ডের জন্য এখানে একটা জাস্ট হাইপেন আছে। তার মানে এইটা হলো পুরোটা মিলে একটা ওয়ার্ড বা এটা একটা ফ্রেজালস, তার মানে এটা হলো সিঙ্গুলার, দ্যাটস ওয়াই সিঙ্গুলার থার্ড ডুয়ার বা থার্ড পারসন, দ্যাটস ওয়াই এখানে উইন্স সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার ভার্বের সাথে এস বাই এস। বাট এখানে দুইটা আলাদা সাবজেক্ট ও আছে, দ্যাটস ওয়াই এখানে ভার্বের সাথে এস ব্যবহার হবে না, কারণ সাবজেক্টটা প্লুরাল। আর প্লুরাল মানে হচ্ছে মনে মনে দে, আর দের সাথে কি আমরা কখনো এস ব্যবহার করি না? দে ওয়েট, নর্মালি দে ওয়েট। বুঝতে পারছি বিষয়টা? তাহলে দেখেন ছোট্ট একটা প্রশ্নে আমরা কতটুকু বিশ্লেষণ শিখলাম, এবং এখান থেকে কোশ্চেনটা আসবে দেখবেন পরের নিবন্ধনে ঘুরিয়ে ফিরিয়ে আসতেছে, কিন্তু হুবহু এটা আসবে না, একটু আপনাকে তো এলোমেলো করে দিবেই রে ভাই, তাছাড়া কিভাবে সম্ভব? সো ক্লিয়ার? আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছেন। নেক্সট 11 নম্বর প্রশ্ন, অষ্টম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে 2012 সালে আসা প্রশ্ন। সবাই একটু শেয়ার করে দিই ক্লাসটা, যারা শেয়ার করবেন পিডিএফ লাগবে, এই প্রশ্ন সলিউশনটা আমাদের পেজের মেসেঞ্জারে নক দিবেন, শেয়ার করে দিয়ে দিব, শেয়ার ডান লিখে দেন, তাড়াতাড়ি শেয়ার করেন। আপনার ফ্রেন্ডসরা কতটুকু পারবে, আপনি কতটুকু পারেন একটু যাচাই করেন, আসলে কার কতটুকু যোগ্যতা সেটা এখনই বুঝে যাবেন যে কে আসলে টিকবেন। নিবন্ধনের প্রশ্ন মানে শুধু নিবন্ধনের জন্য কাজে লাগবে এমন না, যে কোনো চাকরির জন্যই কিন্তু কাজে লাগবে, আমরা ওইভাবেই বিশ্লেষণ করছি। 11, ডোন্ট ক্রাই ডাউন ইউর এনিমি, ডোন্ট ক্রাই ডাউন ইউর এনিমি, ডোন্ট ক্রাই ডাউন ইউর এনিমি। আবারও ট্রান্সলেশন আসছে, ট্রান্সলেশন থেকে প্রচুর প্রশ্ন আসতেছে। ডোন্ট ক্রাই ডাউন, ক্রাই ডাউন, এই যে ক্রাই ডাউন কথাটার মানে কি? ক্রাই ডাউন ওয়ান্স এনিমি, ওয়ান্স এনিমি বলতে এখানে ইয়োর্স আছে, এটাকে ফ্রেজ পড়ার সময় এরকম ওয়ান্স লেখা থাকে। ওয়ান্স কথাটার মানে হচ্ছে ওখানে কোনো ব্যক্তির কথা উল্লেখ থাকবে, ব্যক্তি। সো এইটা হলো ক্রাই ডাউন, ডোন্ট ক্রাই ডাউন ইউর এনিমি, তার মানে হচ্ছে ক্রাই ডাউন ওয়ান্স এনিমি মানে হচ্ছে খাটো করে দেখা। ক্রাই ডাউন তার মানে দেখেন তোমার শত্রুকে ক্রাই ডাউন মানে কি? শত্রুর প্রতি তুমি কি করলা? ক্রাই, কান্নাকে ডাউন করে দিলা। তার মানে শত্রু দেখে তোমার যে ভয়, সেই ভয়টাকে তুমি কি করে একটা ডাউন করে দিলা। এর মানে হচ্ছে শত্রুকে তুমি খাটো করে দেখলা। সো আমরা যখন শত্রুকে খাটো করে দেখব, এর মানেই হচ্ছে ক্রাই ডাউন ওয়ান্স এনিমি, সেটা বাংলা হচ্ছে শত্রুকে খাটো করে দেখো না। এটা আমরা এইভাবে মনে রাখতে পারি। এইটা হচ্ছে সেন্টেন্স হিসাবে ইম্পারেটিভ সেন্টেন্স, সেন্টেন্স হিসাবে ইম্পারেটিভ সেন্টেন্স। যদি ইম্পারেটিভ সেন্টেন্স, কিন্তু এটা হচ্ছে টেন্স হিসাবে প্রেজেন্ট টেন্স, টেন্স হিসাবে প্রেজেন্ট টেন্স, টেন্স হিসাবে প্রেজেন্ট। ওকে, এটা সহজ ছিল, আমরা আগাই। নেক্সট 12 নম্বর, সার্টেনলি আই শ্যাল স্ট্যান্ড বাই ইউ। এই কোশ্চেনটাই আমরা আগের দিন সলভ করেছিলাম, সেম একটা কোশ্চেন, সেম কোশ্চেন, সেম। নার্গিস বলেছেন এ নাম্বার, আন্না বলছিলেন এ নাম্বার। ওকে, 12 নম্বর, সার্টেনলি থাকলে আমরা কি করব? এটা খুব বেশি কথা বলবো না। সার্টেনলি থাকলে আমরা যেটা করব, ইট ইজ সার্টেন দিয়ে আমরা এটাকে করতে পারি, কমপ্লেক্স তৈরি করতে বলা হয়েছে, কমপ্লেক্স। তাহলে দেখেন এটা আসছে কোথা থেকে ভাই? ট্রান্সফরমেশন থেকে, ট্রান্সফরমেশন থেকে। সার্টেনলি, ইট ইজ সার্টেন, ইট ইজ সার্টেন, এটা একটা ফ্রেজ হয়ে গেল, মানে ক্লজ হয়ে গেল। যদি এরকম কোনো অ্যাডভার্ব থেকে আমরা একটা ক্লজ তৈরি করতে চাই, জাস্ট ইট ইজ নিয়ে এসে এই অ্যাডভার্বটাকে অ্যাডজেক্টিভ করে দেব, কাজ খতম। আর বাকি অংশ আই শ্যাল স্ট্যান্ড বাই ইউ, ওইটা ঠিকঠাক থাকবে, আই শ্যাল স্ট্যান্ড বাই ইউ। আর এইটা দুইটা সেন্টেন্সকে, দুইটা ক্লজকে যুক্ত করার জন্য ব্যবহার হচ্ছে দ্যাট। ব্যাস হয়ে গেল কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করার সময় এখানকার রুলসটা কি দাঁড়ালো? রুলসটা মনে রাখতে হবে, যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্স মানে সিম্পল সেন্টেন্সে অ্যাডভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হয়, তাহলে আমরা ওই অ্যাডভার্বটাকে একটা সেন্টেন্সের ক্লজে রূপান্তর করব, একটা দ্যাট আনবো, বাকি সেন্টেন্সটা বসাই দেব। ঠিক আছে? আর এখানে ক্লজ তৈরি করার ক্ষেত্রে এইটা ক্লজের ফরম্যাট হচ্ছে ইট প্লাস বিভার্ব প্লাস ইট প্লাস বিভার্ব প্লাস ওই অ্যাডভার্বের অ্যাডজেক্টিভ, ওই অ্যাডভার্বের অ্যাডজেক্টিভ ব্যবহার করব। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছি। 12 এর বি। নেক্সট 25টা প্রশ্ন সমাধান করব, আমরা কিন্তু অর্ধেক প্রায় শেষ করে ফেলেছি। I had a nice dream last night. I had a nice dream last night. I had a nice dream. ক্লাসটা শেয়ার করবো। আমরা কিন্তু প্রতিদিন রাত 10টায় ক্লাস নেই। আপনারা অবশ্যই নিজেরা তো জয়েন করবেনই, আর অন্যদেরকেও আপনারা মেসেজটা দিয়ে দিবেন। প্রতিদিন রাত 10টায় মনে রাখবেন, ফ্রি ক্লাস চলতে থাকবে এক্সপার্ট ইংলিশের পক্ষ থেকে। I had a nice dream last night. আমি
এখন এই হ্যাডের মিনিংটা আপনাকে বের করতে হবে। হ্যাভ ভার্বের মিনিং ইংরেজিতে অনেকভাবে হয়। হ্যাভ মানে খাওয়া, যাওয়া, বসা, এইটা আসলে অনেক সেন্সে কাজ করা যায়। আই হ্যাড এ নাইস ড্রিম, একটা সুন্দর স্বপ্ন লাস্ট নাইট, গত রাতে। সো এটাকে ইন্টারোগেটিভ করতে বলা হয়েছে। সো ইন্টারোগেটিভ করতে হলে আমরা কি করতে পারি, মনে রাখবেন এই হ্যাড যখন কোনো সাবজেক্টের পরে থাকে এবং সে একা থাকে, এরপরে কিন্তু আর কোনো ভার্ব নাই। সো এটা হলো নিজে ভি2, মানে ভার্বের পাস্ট টেন্স। তো ভার্বের পাস্ট টেন্স হলে ইন্টারোগেটিভ করার সময় আমরা যেমন একটা পাস্ট টেন্স ওয়েন্ট, এখান থেকে আমরা কি বের করে নিয়ে আসি, ডিড বের করে নিয়ে আসি। ডিড ইন্টারোগেটিভ করার জন্য বাক্যের শুরুতে ডিড আনি, ঠিক সেমভাবে হ্যাড থেকে ডিড আসবে। আচ্ছা, ডিড দিলেন, কোনো সমস্যা নাই। এখন ডিডের পরে আমরা গতদিনে একটা কথা বলেছিলাম, যখন কোনো অ্যাসার্টিভকে ইন্টারোগেটিভ করব, ওই ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে নেগেটিভ স্টাইলে করব। আবার বলছি কথাটা, অ্যাসার্টিভটা আছে পজিটিভ স্টাইলে, সো ইন্টারোগেটিভ করার সময় এটাকে নেগেটিভ স্টাইল করব। নেগেটিভ স্টাইল মানে নট লাগবে। সো সেই থিঙ্কিং থেকে আপনি কতগুলো অপশন বাদ দিতে পারেন, এখানে নট নাই। আবার এটা বাদ দিতে পারেন কিভাবে, আসবে হলো ডিড, কিন্তু এসে বসে আছে হ্যাড, বাদ। এখন এই দুটার মধ্যে দেখেন, চিন্তা করেন, একটা আছে ডিড দিয়ে আলাদা করে নট, একটা আছে ডিড দিয়ে এই করে নট। হ্যাঁ, এটার সাথে আসলে কোনো সমস্যা নাই, এটা তো একই, একটা দিলেই হয়। কিন্তু বাকি সমস্যা কোথায়, এখানে হ্যাড, এখানে হ্যাভ। ওয়াও, এখন আপনারাই বলেন, যখন কোনো সেন্টেন্সে আপনি এই ওয়েন্ট থেকে ডিড বের করে নিয়ে আসলেন, তখন কি আর এখানে ওয়েন্ট থাকে না আমরা গো ব্যবহার করি, মানে বেস ফর্ম ব্যবহার করি? তার মানে হলো এই হ্যাড, যখন আপনি হ্যাড থেকে ডিড নিয়ে আসলেন, তখন হ্যাড ভার্বের যে প্রেজেন্ট ফর্ম আছে সেইটা চলে আসবে ওখানে। হ্যাড ভার্বের প্রেজেন্ট ফর্ম হলো হ্যাভ। সো এখানে অ্যান্সারটা হবে হ্যাভ দিয়ে, মানে 13 এর বি নাম্বার। হামিদুর ভুল করে ফেলেছেন, না বুঝে আর বুঝে যেভাবেই করেন, ভুল তো ভুলই। পরীক্ষার হলে এরকম ভুল করবেন, ধরা খাবেন, এসে বলবেন আহা কি সুন্দর ছিল কোশ্চেনটা। সামান্য একটু জিনিস কাজে লাগাতে না পারলেই বিপদ। ডিড নট আই হ্যাভ এ নাইস ড্রিম, মানে ডিডেন্ট সংক্ষেপে বলেন আর যেভাবেই বলেন, ডিডেন্ট বা ডিড নট আই হ্যাভ এ নাইস ড্রিম লাস্ট নাইট, আমি কি গত রাতে একটা ভালো স্বপ্ন দেখিনি? হ্যাঁ, তখন বাংলাটা হচ্ছে ইয়েস আই হ্যাড এ নাইস ড্রিম লাস্ট নাইট, গত রাতে আমি একটা ভালো স্বপ্ন দেখছি। দুঃখের বিষয় হলো সত্য, আমরা বেশিরভাগ সময় খালি আবল তাবল স্বপ্ন দেখি, যা বলাই যায় না, বিশ্লেষণই করা যায় না, ভুলেই যাই। আমি তো প্রচুর স্বপ্ন দেখি, মাঝে মধ্যে খুব খারাপ। আচ্ছা, সেন্টেন্সের শুরুতে কি ডিড নট এভাবে লেখা যাবে, আর ডিডেন্ট লেখা হবে? অ্যান্নারয় অবশ্যই লেখা যাবে, কোনো সমস্যা নেই। আপনি এটা তো ডিড নটের সংক্ষিপ্ত ফর্ম, তা আপনি সংক্ষিপ্ত ফর্ম লেখেন আর ফুল ফর্ম লেখেন, সেটা খুব বড় ম্যাটার করতেছে না। বড় ম্যাটারটা হচ্ছে আপনি যখন ডিড আনতেছেন, তখন কি আপনি হ্যাড পাস্ট টেন্স ভি2 রাখতে পারবেন, নাকি এটা ভি1 হয়ে যাবে? ভি1 মানে হলো হ্যাভ, ব্যাস, এইখানে এইটাই বড় ম্যাটার। 13 অ্যান্সার হলো বি নাম্বার। নেক্সট 14 নাম্বার। সব প্রশ্নগুলো কিন্তু আমরা এক্সপার্ট ইংলিশ বইতে সেট আপ দিয়ে রেখেছি। যাদের মনে করেন যে সারা জীবনে একটা ভালো প্রস্তুতি নেবেন, তারা এই এক্সপার্ট ইংলিশ বইটা সাথে রাখবেন। দেখেন, অলদো হি ইজ পোর হি ইজ অনেস্ট, যদিও সে গরিব তবুও সে সৎ। অষ্টম নিবন্ধনে আসা এই প্রশ্নটা, কোনো সমস্যা নাই। অষ্টম নিবন্ধনে আসা এই প্রশ্নটা, অলদো হি ইজ পোর হি ইজ অনেস্ট, যদিও সে সৎ তবুও সে গরিব। আচ্ছা, এইখানে হচ্ছে না, যদিও সে সৎ তবুও গরিব না, কথাটা উল্টো করে হবে, যদিও সে গরিব তথাপিও সে সৎ, আগে গরিব। সিম্পল করতে হবে। সো এখানে আপনারা রুলসটা লিখে নিতে পারেন। এই রুলস থেকে গত পরীক্ষাতেও, মানে হচ্ছে সপ্তম নিবন্ধনেও কিন্তু কোশ্চেন ছিল। তার মানে একই রুলস, আপনি যদি রুলসটা বিশ্লেষণ করে পড়েন, পরেরটা পারবেন। দো অলদো থাকলে এটাকে যখন কম্পাউন্ড করতে হয় ব্যবহার করতে হয় বাট, আর যখন সিম্পল করতে হয় তখন ব্যবহার করতে হয় ইন স্পাইট অফ অথবা ডেসপাইট। ইন স্পাইট অফ অথবা ডেসপাইট। সো অপশন ইন স্পাইট অফ অথবা ডেসপাইট কোথায় আছে? ও, খুব সহজ একটা কথা মনে রাখতে হবে যে ডেসপাইটের সাথে কখনো অফ বসে না। এখানে কোথায় বসায়ও নি, তাওতেও সমস্যা নাই, ঠিক আছে। এখন আমরা কোনটা অ্যান্সার করতে পারি? তো সবগুলোতেই তো এই ইনস্পাইট অফ বা ডেসপাইট আছে। এখন সমস্যাটা কোথায় দাঁড়াচ্ছে? সমস্যাটা মনে রাখতে হবে আপনাদেরকে, যখন কোনো সেন্টেন্সে আমরা ইনস্পাইট অফ বা ডেসপাইট বসাই, এরপরে যাহা লাগবে তাহা হচ্ছে নাউন ফ্রেজ, তাহা হচ্ছে নাউন ফ্রেজ। দ্রুত কথাটা মুখস্থ করে নেন। ইনস্পাইট অফ অথবা ডেসপাইট, এরপরে ব্যবহার করতে হবে নাউন ফ্রেজ। আবার বলছি, ইনস্পাইট অফ অথবা ডেসপাইট, এরপরে ইউজ করতে হবে নাউন ফ্রেজ, ক্লজ না, নাউন ফ্রেজ, কোনো ক্লজ না, ফ্রেজ।
কারণ আপনি সিম্পল সেন্টেন্স করবেন। এখন ফ্রেজ তো ব্যবহার করবেন, সবগুলোতেই ফ্রেজ আছে, হিজ পোর, হিজ অনেস্টি, হিজ পভার্টি, হ্যাভিং পোর। আচ্ছা, হ্যাভিং হবে না, কারণ হচ্ছে এখানে ইজ আছে, বিভার্ব থাকলে তো হ্যাভের সাথে আইএনজি হয় না, তো অপশনটা আমরা আগে থেকে বাদ দিয়ে দিলাম, একটু ইলিমিনেট করলাম, মানে ঝামেলাটা কমালাম। এখন ডিসপাইট হিজ পভার্টি, ডিসপাইট হিজ পোর, এগুলো এখন অপশন তুলনা করব। মানে আমি যখন কারেকশন রিলেটেড কোশ্চেন সলভ করবেন, এখানে কম্পারিজনটা শিখতে হবে, তুলনা করি, হিজ পোর নাকি হিজ পভার্টি। এখন আপনার মাথায় আনতে হবে, হিজ হলো পসেসিভ, পসেসিভের পরে ব্যবহার করতে হয় নাউন, আমরা জানি পোর হলো অ্যাডজেক্টিভ। পোর কি বলেন? অ্যাডজেক্টিভ, মানুষের একটা ধরন অবস্থা, তাহলে হিজ পোর এটা ভুল, এই অপশনটা ভুল। হিজ পভার্টি আরেকটা, হিজ অনেস্টি, কোনটা হবে অ্যান্সার? এখন দেখেন, সো এইখানে আমরা সংক্ষিপ্ত করব এই অলদো যুক্ত অংশটা। তো অলদো যুক্ত অংশে ছিল পোর, তো আপনি পোর থেকে কি অনেস্টি আনতে পারেন, নাকি পোর থেকে নাউন ফ্রম প্রভার্টি আনতে পারেন? বুঝাইতে পারছি? প্রভার্টি আনতে পারেন। আর এই সেন্টেন্সের শেষের অংশ, মানে শেষ যেটা ছিল মেইন ক্লজ, সেটা মেইন ক্লজের মতোই থাকবে। সো অ্যান্সারটা হচ্ছে সি নাম্বার, অ্যান্সারটা হচ্ছে সি নাম্বার, সি। ওকে, তাহলে 14 অ্যান্সার সি। ডিসপাইট হিজ অনেস্টি হি ইজ পোর। পোর যা বিশ্লেষণ করলাম, বিশ্লেষণগুলো খুব খেয়াল রাখবেন, কারণ নেক্সট পরীক্ষাতে আপনাদের দেখা গেলো এটা আসলো সিম্পল থেকে কমপ্লেক্স করেন, অথবা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করেন, আসতে পারে। খুব গুরুত্বপূর্ণ এই রুলসটা। তাহলে নিয়মটা কি শিখলাম? দো, অলদো, বাট, আর হচ্ছে ইনস্পাইট অফ অথবা ডিসপাইট। নেক্সট 14, অলদো হি ইজ পোর হি ইজ অনেস্ট, গেল 15। ইট বার্নস দ্য প্রিটিয়েস্ট অফ এনি উড, এইটা আসছে আবার ডিগ্রি ট্রান্সফরমেশন। দেখছেন, ট্রান্সফরমেশন থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসতেছে, ট্রান্সফরমেশন থেকে প্রচুর প্রশ্ন আসে। আমরা একটু ক্লাসটা শেয়ার করে দিব, প্রত্যেকেই বলছি শেয়ার করেন, নিজেদের বন্ধুদেরকে জানান। প্রতিদিন রাত 10টায় আমাদের পেজে ক্লাস হয়, প্রতিদিন রাত 10টায়। ইট বার্নস দ্য প্রিটিয়েস্ট অফ এনি উড, ইট বার্নস দ্য প্রিটিয়েস্ট অফ এনি উড, এটাকে করতে বলা হয়েছে পজিটিভ। এইটাও দেখেন ডিগ্রি ট্রান্সফরমেশন আসছে, অষ্টম নিবন্ধন, পজিটিভ বানাবো, তাই না? এখন আছে কিসে? ইট বার্নস দ্য প্রিটিয়েস্ট, প্রিটিয়েস্ট হলো সুপারলেটিভ, তো সুপারলেটিভ থেকে পজিটিভ বানাতে হবে। মনে রাখবেন, পজিটিভ ডিগ্রি মানে এই প্রিটিয়েস্টের পজিটিভ রূপ লাগবে। প্রিটিয়েস্টের পজিটিভ রূপ কি? প্রিটিয়েস্টের পজিটিভ রূপ হচ্ছে প্রিটি, পজিটিভ রূপ হচ্ছে প্রিটি। সো সবকটা সেন্টেন্সে কি প্রিটি আছে? প্রিটি, 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 প্রিটি। তার মানে আপনি হচ্ছে মূল একটা জায়গা ধরে অপশনগুলোর মধ্যে কম্পারিজনের চেষ্টা করবেন, তাহলে আপনার আসল উত্তরটা বের হয়ে আসা সম্ভব। আচ্ছা, এখন আসি, সবগুলোতেই প্রিটি প্রিটি প্রিটি, কোনো সমস্যা নাই। আবার সবগুলোতেই অ্যাজ ডট ডট অ্যাজ পিটি, অ্যাজ ডট ডট অ্যাজ, অ্যাট ডট ডট অ্যাজ, অ্যাট ডট ডট অ্যাজ, তাহলে সমস্যাটা কি? সমস্যাটা আসলে কিভাবে বের করবেন, তাই না? মনে রাখবেন, এখানে রুলসটা হচ্ছে, যদি কোনো সেন্টেন্সে এই সুপারলেটিভ থাকে, দা প্লাস সুপারলেটিভ অফ সামথিং থাকে, তাহলে আমরা নো আদার দিয়ে শুরু করি। তো নো আদারও তো সব জায়গাতে আছে। দেখেন, ছোট ছোট কথাগুলো মাথায় রাখলে আপনার বড় স্ট্রাকচার এ প্লাস বি হোল স্কয়ার এইভাবে মুখস্থ করার কিছু নাই, ইংলিশটা অন্তত পক্ষে। তো এখন নো আদার উড, নো আদারের পরে সিঙ্গুলার নাউন উড, সব জায়গায় উড আছে, কোনো সমস্যা নাই। এখন এই বাক্যের ভার্বটা কি ছিল ভাই? ভার্বটা ছিল বার্নস, তাই না? তাহলে আপনি ভার্ব হিসাবে বার্নসই আনতে পারেন। ই জানার কোনো সমস্যা সুযোগ আছে? ই জানার কোনো সুযোগ নাই। দেখেন, আপনি কিন্তু অলরেডি একটা অপশন বাদ দিয়ে দিলেন, একটা অপশন বাদ। এখন বাকি অপশনগুলো আমাদেরকে আমার কম্পেয়ার করতে হবে, কম্পেয়ার করতে হবে। তো বার্নস মানে হলো ইট বার্নস দ্য প্রিটিয়েস্ট অফ এনি উড। হ্যাঁ, মানে হচ্ছে যে কোনো কাঠের প্রশংসা হচ্ছে এটা বার্নস, মানে জলে, কাঠের প্রশংসা হচ্ছে কাঠটা কি জলে। সো এখানে একবার বার্নস আছে, আবার ইজ আছে, দুইটা ভার্ব, পরপর দুইটা ভার্ব দেওয়ার কি কোনো যুক্তি আছে ভাই? এই সেন্টেন্সে আপনি পরপর দুইটা ভার্ব দেবেন, এখানে কি দুইটা ভার্ব ছিল? না, এই অপশনটাও বাদ। দেখতেছেন? এখন সি আর ডি এর মধ্যে পার্থক্য কি ভাই? সি আর ডি, নো আদার উড বার্নস অ্যাজ প্রিটি অ্যাজ ইট, কিছু করার নাই, দুইটাই সঠিক, মানে দুইটাই সেম সেম অপশন আছে, আর দুইটাই সেম সেম অপশন আছে। সো এইখানে যদি আপনাদের কোনো একটা অপশনে ধরেন এখানে উডের সাথে এজ দেওয়া থাকতো, তাহলে উডের সাথে এজ থাকতে পারে, কিন্তু মনে রাখবেন নো আদারের পরে আসলে নাউনটা সিঙ্গুলার হয়, নো আদারের পরে নাউনটা সিঙ্গুলার হয়। আর ভেরি ফিউ যখন বসে, ভেরি ফিউর সাথে নাউনটা হলো প্লুরাল হয়। ঠিক আছে? সো 15 অ্যান্সারটা সি নাম্বার। কি গবেষণাটা ক্লিয়ার? তার মানে আমরা হচ্ছে আগে গবেষণা পরে পড়াশোনা, আই মিন আগে রিসার্চ করব, প্রশ্ন বিশ্লেষণ করব, বিশ্লেষণ করলে অনেক কিছু শিখতে পারবো। নেক্সট,
ক্লাস শেয়ার করেছেন তো সবাই? শেয়ার করবেন, মাঝে মধ্যে একটু শেয়ার করে দেবেন। 16 নাম্বার, দেয়ার ইজ অনলি এ হাই স্কুল অ্যাট সাতক্ষীরা, এটাকে করতে বলা হয়েছে নেগেটিভ। নেগেটিভ করবেন এটাকে, বলছে দেয়ার ইজ এ হাই স্কুল অ্যাট সাতক্ষীরা, দেয়ার ইজ অনলি এ হাই স্কুল অ্যাট সাতক্ষীরা। এখানে শুধুমাত্র একটা হাই স্কুল আছে, কোথায়? সাতক্ষীরাতে। সাতক্ষীরাতে হাই স্কুলের সংখ্যা কটা? একটা। এখন এই সেন্টেন্সটা আমি জানি অনেকে ভুল করবে, কিভাবে ভুল করবে তাও আমি জানি। আচ্ছা দেখি 16 নাম্বার, আমি আগে আপনাদের অবস্থাটা দেখি। 16 নাম্বার, ভুল করা যাবে না, ভুল করা চলবে না, ভুল করবেন না, ভুল করবেন না, ভুল করবেন না। 16 নাম্বার, আজকে কিন্তু আপনাদের প্রমাণ হয়ে যাবে 25টার মধ্যে কার কয়টা হচ্ছে, ক্লাস শেষে জিজ্ঞেস করব। দেয়ার ইজ এ হাই স্কুল অ্যাট সাতক্ষীরা, নেগেটিভ, নেগেটিভ করতে বলছে। আচ্ছা, আমরা জানি এই অনলি শব্দটার সাথে কিছু ইউজেস আছে। অনলির সাথে যদি ব্যক্তি থাকে তাহলে আমরা ব্যবহার করি হচ্ছে নান বাট, অনলির সাথে বস্তু থাকলে আমরা ব্যবহার করি হচ্ছে নাথিং বাট, অনলির সাথে যদি সংখ্যা থাকে আমরা ব্যবহার করি হচ্ছে নট মোর দ্যান, অথবা কখনো কখনো নট লেস দ্যান। এখন 16 নাম্বারটা আমরা কি করতে পারি? 16 নাম্বার, হামিদুর বাসার দুইজনই বলছেন বি নাম্বার। সুন্দর, দুইজনই বি নাম্বার বললে তো আমার কিছু করার নাই। এখানে বি নাম্বারটা অ্যান্সার, কেন? নট মোর দেন হচ্ছে, এইখানে সংখ্যাটা হচ্ছে এ। এখন কেউ যদি এখানে অনলি এর পাশে সংখ্যা এ না ধরে ওরা চিন্তা করে অনলি এর পাশে জিনিসটা হলো স্কুল, তখনই ধরাটা খাবে। আসলে কি অনলি দ্বারা এই স্কুলকে বোঝাচ্ছে যে দেয়ার ইজ অনলি স্কুল, সাতক্ষীরা শুধু স্কুল আছে, বাড়িঘরটার কিছু নাই, এরকম বাংলা দিচ্ছে? নাকি বাংলা দিচ্ছে সাতক্ষীরা স্কুল আছে কিন্তু তার সংখ্যা কয়টা? একটা, শুধু একটা। স্কুল আছে কিন্তু স্কুলের সংখ্যা কয়টা? একটা। তার মানে অনলি আসলে এই এ কে রেফার করেছে, আর অনলি যখন এই পাশের এ সংখ্যাকে রেফার করেছে, অতএব এটা হবে নট মোর দেন। তার মানে বোঝাচ্ছে দেয়ার ইজ নট মোর দেন এ হাই স্কুল অ্যাট সাতক্ষীরা। সাতক্ষীরাতে একটার বেশি স্কুল নাই, স্কুলের সংখ্যা কয়টা? একটা। ঠিক আছে, এটা কিন্তু ভুল করবেন না। অনেকে এটা না বুঝে দেয়ার ইজ নাথিং বাট বসাই দিবে, তখনই বিপদ। নাথিং বাট দিলে বুঝাবে যে সাতক্ষীরায় একটা স্কুল ছাড়া আর কিছুই নেই, শুধুমাত্র স্কুল আছে, মানুষ গরু ছাগল কোনো কিছুই নাই, এরকমটা বোঝাবে। সো এখানে কিন্তু সেইটা বোঝায়নি, খুব খেয়াল রাখবেন, সচেতন হতে হবে। কারণ আমরা কষ্ট করে পড়ি, আমি কষ্ট করে পড়াই, আর আপনার যদি পরীক্ষার হলে কাজে না লাগে তাহলে তার আসলে উপকার হলো না ভাই। আসেন 17 নম্বর, আখি মিসড দ্য ট্রেন, আখি মিসড দ্য ট্রেন, এটাকে করতে বলা হয়েছে নেগেটিভ। আখি মিসড দ্য ট্রেন, আবারও নেগেটিভ। সো এগুলো সব আলোচনা আছে আপনাদের এক্সপার্ট ইংলিশ বইতে। এক্সপার্ট ইংলিশ বই সাথে রাখেন, জীবন বদলে যাবে। এক্সপার্ট ইংলিশ বই থেকেই সব কিছু নিয়ে এসে আলোচনা করছি। মিম রাজিয়া অনেকক্ষণ উত্তর করে না। এহসানুর রহমান বাচ্চু ভাই যুক্ত হয়েছেন আমাদের সাথে, কোন জেলা থেকে জানাবেন, এবং প্রতিদিন রাত 10টায় আমাদের সাথে ক্লাসে যুক্ত থাকবেন। প্রতিদিন রাত 10টায় বলে দিচ্ছি, ফ্রি ক্লাস হয় এইখানে। আখি মিসড দ্য ট্রেন, আচ্ছা এটাকে বলতে বলা হয়েছে নেগেটিভ করতে বলা হয়েছে, নেগেটিভ নেগেটিভ। সো নেগেটিভ করবেন, নট আসবে না তা হয়, কিন্তু সেক্ষেত্রে অর্থগত ব্যাপার স্যাপার আছে। সো এটা হলো পাস্ট টেন্সে আছে, এটা কোন টেন্স ভাই? পাস্ট টেন্স। তো টেন্স তো আর আপনি পরিবর্তন করতে পারবেন না, নেগেটিভ করবেন ঠিক আছে, কিন্তু টেন্সের পরিবর্তন করার ক্ষমতা তো আমাদের নাই। সো টেন্সের পরিবর্তন করব না, এই জন্য মিসড কখনো পাস্ট প্রেজেন্ট টেন্স হয়ে যাবে না। ডিড নট, ডিড নট, ডিড নট, তো সমস্যা কি? এই মিসের পরিবর্তে গেট নাকি ক্যাচ? ওয়াও, এই দুইটা জিনিস জানলেই হয়ে গেছে। মনে রাখবেন, একটা হচ্ছে মিস করা, মানে আপনি ধরতে পারেন নাই, আর একটা হলো আপনি ক্যাচ করেছেন, মানে হচ্ছে ধরতে পেরেছেন, আই মিন 10 ধরতে পারা। সো এখানে অ্যান্সারটা এই নাম্বারটাই যৌক্তিক। আর বি নাম্বারে তো এখানে একটা শব্দই বর্ণই নাই, গেট ইনটু মানে প্রবেশ করা, এটা বলে নাই, বরং সে এখানে 10টা ধরতে পারছে কিনা এরকম। হ্যাঁ বাচ্চু ভাই, আপনার বাড়ি ফরিদপুর, আমার বাড়ি বেশি দূরে না, রাজবাড়ি, আপনার বাড়ির কাছে। 18 নম্বর কোশ্চেন, আই নিউ হিজ নেম, কমপ্লেক্স করতে বলছে। সুন্দর একটা রুলস এখানে লুকানো আছে, কমপ্লেক্স করতে বলছে যেটা, সুন্দর একটা রুলস এখানে আছে। আই নিউ হিজ নেম, এটাকে কমপ্লেক্স করতে হবে। আই নিউ হিজ নেম, এখানে হলো মনে রাখবেন পসেসিভ প্লাস
নাউন যদি থাকে আমরা এই যে বিশ্লেষণ, এইটা একটা রুলস বিশ্লেষণ, কারণ এই রুলস থেকে অন্য উদাহরণ আসবে, কিন্তু প্রশ্নটা হুবহু না আসলেও এই রুলসে প্রশ্নটা আসবে। সো এরকম রুলসগুলো বাছাই করে করে কিন্তু দেওয়া আছে এক্সপার্ট ইংলিশে, তারপরে আমরা এখানে ক্লাসে পড়াচ্ছি। এম এ মোমিন 16 সি 18 বলেন, 18 মোমিন, অনেক লেটে আছেন আপনি। আই নিউ, আমি জানতাম বা জানি, হিজ নেম, তার নাম, কমপ্লেক্স করতে হবে। আর কমপ্লেক্স মানে কি আমরা জানি, কমপ্লেক্স মানে দুইটা ভার্ব কমপক্ষে একটা কনজাংশন। কনজাংশন থাকাই লাগবে, কমপ্লেক্স সেন্টেন্সে কনজাংশন লাগবে। সো সবগুলোতে কনজাংশন আছে, হোয়াট 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 হোয়াট, কোনো সমস্যা নেই, সবগুলোতেই কনজাংশন আছে। এখন সমস্যা কি, প্রত্যেকটা সেন্টেন্সের শুরুতে আই নো আই নো আই নো আই নিউ। এখন আপনারাই বলেন তো, এই সেন্টেন্সটা আপনি যখন কমপ্লেক্স করবেন আপনার কি টেন্স পরিবর্তন করার যোগ্যতা দিয়েছে? কিছু কমন বেসিক নলেজ যদি থাকে আপনি অটোই নিয়ম না জেনেও সলভ করতে পারবেন। সো এইখানে সেন্টেন্স আছে নিউ পাস্ট টেন্স, সো আপনি কি কোনোভাবে পাস্ট টেন্সকে প্রেজেন্ট করতে পারবেন? পারবেন না, তিনটেই বাদ। একেবারে চোখ বুঝে অ্যান্সারটা কি, ডি নাম্বার। দেখছেন, জাস্ট ছোট্ট একটা ক্লু থেকেই জানালাম, ঠিক আছে। আর আপনারা এমবেডেড কোশ্চেনে চলে গেছেন, আরও ডিপলি চলে গেছেন, দারুণ, সেটাও ভালো, মেধা যাচাই হচ্ছে। কিন্তু আমরা তার চেয়ে জরুরি হলো আমরা দেখে নিলাম যে এখানে টেন্সটাকে পরিবর্তন করতে পারবেন না। পরিবর্তন করতে বলছে সেন্টেন্সের ধরন সিম্পল থেকে কমপ্লেক্স। হ্যাঁ, আমি একা মানুষ, সি হবে না, কিন্তু 18 অ্যান্সার সি হবে না। আচ্ছা, 18 অ্যান্সার যদি সি দেন তাহলে তো ভুল দাঁড়াচ্ছে। হ্যাঁ, 18 অ্যান্সার সি হবে না। এখন প্রশ্ন হলো তাহলে ডি কি হতে পারে? তাহলে ডিতে বা ভুল আছে কিনা এরকম কিছু বলেন। আই নো হোয়াট নেম, হোয়াট হিজ নেম ইজ, ইয়েস। 18 নম্বর ডি নাম্বারও একটু ভুল আছে। কি ভুল আছে? এই তিনটা তো হবেই না, কারণ সবগুলোতে নো আছে, কিন্তু এইখানে একটু ভুল হবে, সেখানে হিজ কথাটা ছাড়া পড়েছে। তাহলে অ্যাকচুয়ালি 18 নম্বর প্রশ্নে কোনো উত্তরই ছিল না। 18 নম্বর প্রশ্নে উত্তরই ছিল না। কেন? হোয়াটের পরে তো আপনি হিজ নেম রাখবেন, ছিল না, উত্তরই নাই 18 নম্বরে। সো এরকমটাও কিন্তু আপনাদের নিবন্ধন কোশ্চেনে বা যে কোনো প্রাইমারি প্রশ্নে হতে পারে, খুব সাবধান। মনে করবেন একখান উত্তর দাগানি লাগবে, কিন্তু মাগার যেইটা দাগাবেন সেইটাই নেগেটিভ খাবেন। এই প্রশ্নটা ছিল অষ্টম শিক্ষক নিবন্ধনে, এর কোনো অ্যান্সার নাই, অ্যান্সার নাই, এই প্রশ্নটাই ভুল। তাহলে এটা সঠিক অ্যান্সারটা আমরা লিখতে পারি কিভাবে? আই নিউ হোয়াট হিজ নেম ইজ, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? তাহলে আমরা আরেকটা জিনিস এখান থেকে মাথায় রাখবো, সেটা হলো যে কোনো পরীক্ষায় অ্যান্সার যে থাকবেই এর কোনো নিশ্চয়তা নাই, অ্যান্সার নাও থাকতে পারে। পরেরটা 19 নম্বর, উই শ্যাল নট সি হিজ লাইক এগেইন। হিয়ার লাইক, এখানে লাইকটা কি? উই শ্যাল নট সি হিজ লাইক এগেইন, এখানে লাইক শব্দটা কি? হিজ লাইক এগেইন। 19 নম্বরটা 19, আমরা কিন্তু মোট 25টি প্রশ্ন সলভ করব, অষ্টম শিক্ষক নিবন্ধনে আসা স্কুল পর্যায়ের প্রশ্ন। আচ্ছা দেখেন, উই শ্যাল নট সি হিজ লাইক এগেইন, এই যে এই সেন্টেন্সটাতে হিজ লাইক, এই হিজ পসেসিভ, আর পসেসিভের পরে যেটা থাকে সেটা নাউন। এইটা কিন্তু এই সেন্টেন্সের একটা সি এগেইন, এটা হলো একটা অ্যাডভার্ব, এটা হলো একটা অ্যাডভার্ব, এটা একটা অ্যাডভার্ব। ওকে, হামিদুর রহমান একটা কথা বলেছেন, আগে ওই কথাটা আমি একটু জাজ করে আসি। হোয়াট নেম ইজ, ও হ্যাঁ রাইট, হামিদুর রহমান যেটা বলছেন ওটা হবে ওয়াজ, আমি মনে ইজ বলেছিলাম, সরি, ইজ বলে থাকলে ভুল। তাহলে এই 18 নম্বর প্রশ্নটা আগে কথা বলে নিই। 18 নম্বর বিষয়টা হচ্ছে যে আমরা যখন এটা সঠিক বলবো, তাহলে 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে হচ্ছে আই নিউ হোয়াট হিজ নেম ওয়াজ, হোয়াট হিজ নেম ওয়াজ। হ্যাঁ, 18 নম্বর অ্যান্সারটা হবে আই নিউ হোয়াট হিজ নেম ওয়াজ। ক্লিয়ার? সরি, ঠিক আছে, আমি খেয়াল করতে পারিনি। হ্যাঁ দেখেন, ভুলের মধ্যে কখন থেকে কি হয়ে যায়। আচ্ছা নেক্সট, তাহলে আমরা হচ্ছে 19 নাম্বারটা দেখতেছিলাম। তো 19 নাম্বার হচ্ছে পসেসিভের পরে ব্যবহার করতে হয় নাউন। এই লাইকটা হচ্ছে এখানে নাউন। আই শ্যাল নট সি হিজ লাইক, মানে আমি তার পছন্দ দেখি নাই। তো 19 হচ্ছে নাউন ওয়ার্ড, শেষ। এরপর আসেন 20, কোশ্চেন নাম্বার 20, হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ নো। নো শব্দের নাউন ফর্ম কি, এটা নিয়ে বিশ্লেষণ বেশি করার কিছু নাই। নো শব্দের নাউন হচ্ছে নলেজ। নো মানে জানা, আর নলেজ মানে জ্ঞান। নো মানে জানা, নলেজ মানে জ্ঞান। ওকে,
যারা শেয়ার করে দিবেন পিডিএফটা পেয়ে যাবেন। শেয়ার করে আমাদেরকে জানাতে হবে মেসেঞ্জারে যে নিবন্ধনের পিডিএফটা দিবেন। 21 শহীদ ডিড নট জয়েন দ্য আর্মি। এখানে কি হবে? আর্মি খুব সহজ। আর্মি হচ্ছে আমরা জানি যে ওই যে কংগ্রেস, কর্পোরেশন, গভর্নমেন্ট, অপারেশন, আর্মি, ফার্ম, এগুলো সব কালেকটিভ নাউন। চোখ বুঝে চুপচাপ আনসার করে দিবেন কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন অনেক আছে, কালেকটিভ নাউন অনেক আছে। এক্সপার্ট ইংলিশ বইতে তো সুন্দর করে সূত্র দিয়ে বলা আছে। হ্যাঁ, অনেকগুলো নাউন আছে। যেমন আমি যদি একদমই বলি, কংগ্রেস, কর্পোরেশন, গভর্নমেন্ট, অর্গানাইজেশন, আর্মি, ফার্ম, জুরি, টিম, ক্রাউড, ক্লাস, কমিটি, কোম্পানি, কাউন্সিল, বোর্ড, টাস্ক ফোর্স, গ্যাং, প্রচুর আছে। সো এরকম কালেকটিভ নাউনগুলো আপনারা একদমই মুখস্থ করে রাখবেন, দেখবেন সারা জীবন কাজে দেবে, সারা জীবন সব বারবার আসে। 22 এবং 23 দ্য রোড রানস হিলস অ্যান্ড প্লেন। রোড রানস মানে কি? রোডটা বয়ে গেছে। রোডটা বয়ে গেছে কিভাবে? রোড রানস, রোডটা বয়ে গেছে হচ্ছে হিলস অ্যান্ড প্লেনস মানে হলো এই যে এটা হবে রান অ্যাক্রস মানে বয়ে যাওয়া। রান অ্যাক্রস মানে হলো বয়ে যাওয়া। রান অ্যাক্রস মানে কি বলেন? বয়ে যাওয়া, মানে রাস্তা বয়ে যাওয়া। বয়ে যাওয়া বলতে আসলে কি? চলে যাওয়া, এরকম কিছু একটা, যেটাই আপনি থিমটা বুঝেন না কেন, এটা হচ্ছে রান অ্যাক্রস। 23 নাম্বার আ প্যারাগ্রাফ হ্যাজ বিভি কেন আসলো? ইম্পর্টেন্ট পার্টস ইন এ সিঙ্গেল প্যারা। আচ্ছা, এখানে এই বিভি যেন কেন আসছে এটা বাদ দেন। হ্যাজ, এটা হলো হ্যাজ। এই প্যারাগ্রাফ হ্যাজ, একটা প্যারাগ্রাফের থাকে কয়টা ইম্পর্টেন্ট পার্ট ইন দ্য সিঙ্গেল প্যারা? একটা প্যারার মধ্যে কয়টা পার্ট থাকে এটা কে বলতে পারেন? একটা প্যারার মধ্যে কয়টা পার্ট থাকে? একটা প্যারাগ্রাফে প্যারা একটা মানে হচ্ছে গোটা প্যারাগ্রাফকে আপনি একটা প্যারায় লিখবেন, ঠিক আছে, কিন্তু এখানে 3টা পার্ট থাকে। উত্তর হবে 3 নাম্বার। এখন দেখেন, আমি জানি এই কোশ্চেনটা অনেকে ভুল করে ফেলবেন, কারণ হচ্ছে দেখেন গত দিনও কিন্তু এখান থেকে একটা প্রশ্ন আসছিল। সো এখানে আপনাদের জন্য ভুল না হয় সেজন্য একটু জিনিসটা ক্লিয়ার করছি। মনিরুজ্জামান, নার্গিস সবাই ভুল করে বসে আছেন, কিচ্ছু করার নাই, ভুল করে বসে থাকার কোনো যুক্তি নাই। দেখেন প্যারাগ্রাফ, আমরা যে প্যারাগ্রাফটা লিখি এই প্যারাগ্রাফগুলো, ধরেন একটা প্যারাগ্রাফ, এটা একটা প্যারাগ্রাফ লিখছেন, হ্যাঁ, এ বি সি ডি ই এফ জি। এখন এ বি সি ডি ই এফ জি এক্স ওয়াই জেড, প্যারাগ্রাফটা মূলত প্যারা একটাই, প্যারা একটাই, এ সিঙ্গেল প্যারা। কিন্তু এই ধরনের পরীক্ষায় আবার দেখেন তারা আপনাকে আবার একটু ক্লু ভরে দিয়েছে। ইম্পর্টেন্ট পার্টস, প্যারা আর পার্টস এক জিনিস না রে ভাই। পার্টস 3টা। কি পার্টস? সেটা হলো প্রথম অংশে আপনাকে লিখতে হয় ভূমিকা অংশ, মাঝখানের অংশে লিখতে হয় বডি অংশ, লাস্টে লিখতে হয় উপসংহার অংশ। তার মানে প্যারাগ্রাফে আসলে 3টা পার্ট থাকে, কিন্তু প্যারা একটা থাকে। নাকি আমি বুঝাইতে পারি নাই? প্যারাগ্রাফে আপনি প্যারা ভাঙবেন না। প্যারা ভাঙা কি জিনিস? ধরেন এই যে আপনি 1 লাইন 2 লাইন লিখছেন, তারপরের লাইন লেখার ক্ষেত্রে এখানে মাঝখানে ফাঁকা দিয়ে লিখছেন। এখন ধরেন আপনি এখানে কি লিখলেন? এটা হলো বডি লিখলেন, বডি। বডি এত ভালো করে তো বোঝানোর প্রয়োজন নাই, বোঝার তো কথাটা জিনিসটা এই যে 3টা পার্ট। আগে এক সময় 3টা পার্টকে 3টা প্যারায় লেখা হতো, কিন্তু এখন এই 3টা পার্টকে প্যারার কোনো সিন নাই, সব এক প্যারায় ঢুকে যাবে, আলাদা হওয়ার কোনো সুযোগ নাই, এক প্যারায় লিখতে হবে। এক প্যারার মধ্যে আপনি প্রথম দিকে লিখবেন ভূমিকা সংক্রান্ত কথা, মাঝখানে বডি সংক্রান্ত কথা, আর লাস্টের দিকে লিখবেন উপসংহার সংক্রান্ত কথা। আর কি জিনিসটা ভুল হবে? দেখেন জানা জিনিসের মধ্যে কোথায় ভুল করে বসছেন সবাই, সেইটার অ্যান্সার হবে 3। আবার এই প্যারাগ্রাফের থিমও কিন্তু একটা। থিম যদি বলে থিম কয়টা, যদি বলে প্যারা কয়টা, উত্তর হবে 1। যদি বলে পার্টস কয়টা, উত্তর হবে 3। আশা করি আর কোনোদিন বলবেন না। অনেক কষ্ট করে ভাই আপনাদেরকে এগুলো মনে করাই বুঝাই, তারপরে যদি ভুল করেন না, কষ্ট আপনার চেয়ে আমার বেশি হবে। আপনাদের নামগুলো আমার মুখস্থ হয়ে গেছে, হয়তো ফেস চিনি না। সেদিন আমি পদ্মার পাড়ে ঘুরতে গেছি, একজন বলতেছে, সালাম দিয়ে বলতেছে, ভাই যদি ভুল না করি আপনি এক্সপার্ট ইংলিশের রাইটার, আপনার সাথে একটা ছবি তুলবো। আমার কাছে পরিস্থিতিটা খুব ভালো লেগেছে, অবাক লেগেছে যে আমি চিনি না কিন্তু সে আমাকে চিনে, গতবারের নিবন্ধনের স্টুডেন্ট আর কি। সো আমার আশেপাশে হয়তো এমন আছে যে আমার বিল্ডিংয়েই উপরতলা নিচতলা থেকে ক্লাস করে, আমি তাকে দেখি না, চিনি না, সে ক্লাস করতেছে, হতে পারে না, হতে পারে। সো এই জন্য এটা আমার ভালো লাগে যে আপনাদের জন্য কাজ করি। 24 পিয়া হ্যাজ স্লিপড অনলি 3 আওয়ার্স। পিয়া শুধুমাত্র 3 ঘন্টা ঘুমাইছে। পিয়া তো আমার মতোই লোক দেখতেছি, প্রিয়া আমার মতোই লোক, খুব কম ঘুমায়।
আমি যেমন 15-16 ঘন্টা ঘুমাই, ও কম। দেখেন কত ঘুমাইছে, অনলি 3 আওয়ার্স, শুধু 3 ঘন্টা ঘুমিয়েছি। ভালো কথা। তো এটা অনলি হচ্ছে সংখ্যার পাশে আছে, কিন্তু এখানে আসলে তা চাই নাই, চেয়েছে অনলি শব্দটা এখানে কোন পার্টস অফ স্পিচ, অনলি শব্দটা কোন পার্টস অফ স্পিচ। এটা তো আমরা নর্মালি সারা জীবনই নর্মালি জানি, অনলি হচ্ছে অ্যাডজেক্টিভ না হলে অ্যাডভার্বের মতো কাজ করে, কিন্তু এখানে কিসের কাজ করেছে? পিয়া হ্যাজ স্লিপড অনলি 3 আওয়ার্স। আচ্ছা দেখেন, পিয়া ঘুমিয়েছিল কয় ঘন্টা? 3 ঘন্টা। এই 3 আওয়ার্সটা হলো অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ টাইম। 3 আওয়ার্সকে আবার মডিফাই করেছে যে শব্দটা, মানে অ্যাডভার্বকে যে মডিফাই করে সেও একটা অ্যাডভার্বের বাচ্চা, সেও একটা অ্যাডভার্বের বংশধর। 24 অ্যান্সার বি নাম্বার। কোনো ভুল আছে? কোনো ভুল আছে? জাস্ট সহজ করে একটু জিনিসটা বুঝে নিলাম যে আপনি যদি অনলিকে বের করতে চান যে অনলি কি, তাহলে আপনাকে আগে বের করতে হবে অনলি শব্দটা কাকে নিয়ে কথা বলছে। অনলি যাকে নিয়ে কথা বলছে 3 আওয়ার্স, এটা হলো এখানে অ্যাডভার্ব, অথবা অ্যাডভার্বকে নিয়ে কথা বলে যে সেও একটা অ্যাডভার্ব। কিন্তু এখন যদি আমরা একটা বলি যে আই হ্যাভ অনলি অনলি বুক, আমার শুধুমাত্র বই আছে। আচ্ছা দেখেন, আমার শুধুমাত্র বই আছে, এই সেন্টেন্সটাতে অনলি দ্বারা আমরা বুক নাউনকে মডিফাই করেছি, শুধুই বই আছে। তাহলে এই সেন্টেন্সে অনলি শব্দটা কি বলেন? এই সেন্টেন্সে অনলি কি? এই শব্দটা অনলি হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা দুইটা জিনিস প্রুফ দেখলাম, অনলি শব্দটা সেন্টেন্সে অ্যাডজেক্টিভও হতে পারে, অনলি শব্দটা সেন্টেন্সে অ্যাডভার্বও হতে পারে, অন্য কিছু হতে পারে, সেটা নিয়ে কথা বলছি না। তাহলে আমরা অনলিকে কখনোই চোখ বুঝি বলবো না অ্যাডভার্ব, অনলি অ্যাডজেক্টিভও হতে পারে, দেখতে হবে। তর্কের খাতিরে কোনো কোনো জায়গাতে অনলি আবার প্রোনাউনও হয়ে যেতে পারে, সেগুলো উদাহরণ দিয়ে বোঝানোর জিনিস। ঠিক আছে, আমরা পেইড ক্লাসে হয়তো ওই ধরনের জিনিসগুলো আমরা আলোচনা করি যখন প্রসঙ্গ আসে। এবং 25 আজকের ক্লাসের সর্বশেষ প্রশ্ন, এবং এটা আপনাদেরকে উত্তর করতে হবে, এটা আমি না করলেও মনে হয় আপনারা পারবেন। লাস্ট কোশ্চেন, সবাই অ্যান্সার করতে হবে, সবাই। শেষ প্রশ্ন, একেবারে সবাই অ্যান্সার করতে হবে। লাস্ট কোশ্চেন, আমি তাকে 2 বছর ধরে চিনি, আমি তাকে 2 বছর যাবত চিনি। খুব ভালো কথা, চেনা খারাপ জিনিসটা। আমি তাকে 2 বছর ধরে চিনি। দেখেন, অষ্টম বেসরকারি শিক্ষক নিবন্ধন 2012 সালের এই লাস্ট প্রশ্নটা, এখান থেকেও ঘুরিয়ে ফিরিয়ে নানানভাবে প্রশ্ন আসবে। আমি তাকে 2 বছর ধরে চিনি, এই যে কোনো নির্দিষ্ট একটা সময় ধরে কাউকে চেনা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তাই না? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে আরও ভালো, না থাকলে প্রেজেন্ট পারফেক্ট। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে ভালো, না থাকলে পারফেক্ট। কিন্তু একটা শব্দ মনে রাখতে হবে যে দুইটা, আমি কিন্তু দুইটা কথা বলছি, একটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অথবা প্রেজেন্ট পারফেক্ট। তো একটা জিনিস খেয়াল রাখবেন, যদি কোনো সেন্টেন্সে চেনা অর্থে নো ভার্ব থাকে, এই নো ভার্বের কখনো কন্টিনিউয়াস ফরম্যাট করবেন না, নো ভার্বের কখনো কন্টিনিউয়াস টেন্স করবেন না। সো নো ভার্বের কন্টিনিউয়াস টেন্স হবে না, আই অ্যাম নোয়িং হবে না, তারপরে হচ্ছে আই হ্যাভ বিন নোয়িং হবে না। যে কন্টিনিউয়াসই হোক সেটা, যাই হোক, নো এর কন্টিনিউয়াস করলেন না। এখন বাকি থাকলো এটা আই হ্যাভ নন, আই নো হার, নো তো হবে না, কারণ এটা হলো পারফেক্ট টেন্স লাগবে। আই হ্যাভ নন হার ফর 2 ইয়ার্স, আই হ্যাভ নন হার ফর 2 ইয়ার্স, এটা করতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো অনেকে কিন্তু এই প্রশ্নটা এরকম করে মনে রাখতে পারে যে 2 বছর সময় এরকম থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, মারো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, দাগাও এ নাম্বার, বাড়ি এসে দেখবে যে আহারে উহুরে কি যে ভুল করছি রে, দাগা এসে আমার সব হয়েছে ভাই, হ্যাঁ আমাকে এবার কে ঠেকায়। হ্যাঁ, আসার পরে যখন দেখে যে উত্তরগুলো আসলে চেঞ্জ হয়ে যাচ্ছে কিভাবে, তখন মনে হয় আহারে আরেকটু যদি অ্যানালাইসিস করে পড়তাম। সো এই জন্য এক্সপার্ট ইংলিশের বিশ্লেষণমূলক ক্লাসে নিয়মিত থাকবেন, প্রতিদিন রাত 10টায়, মনে রাখবেন প্রতিদিন রাত 10টায়। ওকে, তাহলে এই ছিল আমাদের অষ্টম বেসরকারি শিক্ষক নিবন্ধনে আসা প্রশ্নের সলিউশন, সাথে ছিল বিশ্লেষণ, যার মাধ্যমে আপনি আরও অনেক প্রশ্ন সলভ করার যোগ্যতা অর্জন করেছেন। আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে ক্লাসটি শেয়ার করবেন, আর সেই সাথে এক্সপার্ট ইংলিশ বইটি সাথে রাখবেন। ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ।